এখানে সম্ভবত জাতীয় পার্টি মিলন ভাই যে বক্তব্য রেখেছেন, আসলে এটা খুবই অসামঞ্জস্যপূর্ণ বক্তব্য, বাস্তবতার সাথে অনেক জায়গায় মিল নাই। ওনারা যা করেছেন সেটা কখনোই সমর্থনযোগ্য না, কারণ ওনাদের জাতীয় পার্টি যদি সেই সময় আওয়ামী লীগকে সহায়তা না করতো, তাদের আওয়ামী লীগের সাথে নির্বাচনে অংশগ্রহণ না করতো, তাহলে 2014 সালের নির্বাচনটা ওনারা বলতে পারেন যে হোসেন মোহাম্মদ এরশাদ। এই ধরনের ভয় ভীতি তো দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান, কিংবা আমাদের সংগ্রামী মহাসচিব, আমাদের বিএনপি জাতীয় স্থায়ী কমিটির নেতৃবৃন্দ প্রত্যেককেই নানা রকমের ভয় ভীতি, জেল জুলুম, হুলিয়া, জায়গা দখল করা, বাড়ি দখল করা, বা ব্যবসা বাণিজ্য থেকে বিতাড়িত করা, এগুলা তো আমাদের প্রত্যেকেরই হয়েছে। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের না সারা পৃথিবীর মধ্যে যদি সৎ রাষ্ট্রনায়ক যদি 10 জনের নাম আনা হয়, তাহলে অবশ্যই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নাম আনতে হবে। তারপরে তো দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জেলে যেতে হয়েছে, তাকে নির্যাতনের শিকার হতে হয়েছে, তিনি সুচিকিৎসা পান নাই, এবং বিনা চিকিৎসার কারণে আজকে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন 2024 সালের পরে তিনি যখন চিকিৎসার জন্য দেশের বাইরে গেলেন, তার কিন্তু শরীর পারমিট করে নাই, কিন্তু মৃত্যুকে বরণ করেছে। তারপরও কিন্তু এই ফ্যাসিস্ট মাফিয়াদের সাথে তিনি কোনো আপোষ করেন নাই। ঠিক একইভাবে আমাদের অন্যান্য নেতৃবৃন্দ আপোষ করেন নাই। জাতীয় পার্টি যত কথাই বলুক না কেন, তারা অন্যায় করেছে। তারা সেটা হোসেন মোহাম্মদ এরশাদ বলেন অথবা তাদের তো জঘন্যতম নোংরামি করেছেন। এটা যতই ওনারা বলেন না কেন, এটা কখনো সমর্থনযোগ্য না। জিএম কাদের যখন ভারতের সাথে সাক্ষাৎ করে উনি এলেন, উনি যে বক্তব্য দিয়েছিলেন সেটা তো এখনো প্রত্যেকটা ইউটিউবে ভেসে বেড়াচ্ছে, প্রত্যেকটা মিডিয়াতে ভেসে বেড়াচ্ছে। সেই বক্তব্য ওনাদেরকে কলঙ্কিত করছে। তার পরবর্তীতে জিএম কাদের যেইভাবে নির্বাচনে অংশগ্রহণ করলেন এবং সেই নির্বাচনের টাকা পয়সা নিয়ে যেই রকমের ওনাদের কাণ্ডকীর্তি নিজেদের দলের মধ্যে হলো, এবং কি জাতীয় পার্টি থেকে মনোনীত আওয়ামী লীগ থেকে সমর্থনযোগ্য এরকম ওনারা যে পোস্টারিং করলেন, এগুলা নিয়ে তো সত্যিকার অর্থে এই জাতিকে ওনারা হতাশ করেছে। এই জাতির যে 17 বছর এই ফ্যাসিস্টরা নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, গণতন্ত্র হত্যা করেছে, হাজার হাজার না লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে, বাংলাদেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছে। আজকে দেখেন তরুণ সমাজ, তারা নির্বাচন কি সেই জিনিসটাই জানে না। তারা তাদের এখন অনেক ক্ষেত্রে কোনটা ভালো কোনটা মন্দ তারা তাদেরকে বেছে নিতে কিন্তু সময় লাগছে। এটাই তো স্বাভাবিক, কারণ তারা তো জন্মের পরে যেই ছেলেটির বয়স 30 বছর, সে তো নির্বাচনই দেখে নাই। নির্বাচনের স্বাদটা কি, গণতন্ত্র মানে কি, সেটাই তো সে ফিল করে নাই। এবং এই ফিল না করার পিছনে ওনারা আমাদের সামনে উপস্থাপন করেন। হ্যালো, জি আমি শুনতে পাচ্ছি। হ্যালো, হ্যাঁ, তো ওনারা আমাদের সামনে উপস্থাপন করেন কিংবা জাতির সামনে উপস্থাপন করেন 2018 সালে তো বিএনপি নির্বাচনে গিয়েছিলেন। আরে 2018 সালের নির্বাচনে বিএনপি এই কারণে গিয়েছে, এবং উনি বললেন কি, রুমিন ফারহানা একদিনের জন্য তো বলেন নাই যে পার্লামেন্টে এটা একটা অবৈধ। আরে রুমিন ফারহানা তো প্রথম দিনে গিয়ে বললো যে এটা একটা অবৈধ পার্লামেন্ট, এবং এই অবৈধ পার্লামেন্ট বলার জন্যই আমি এখানে এসছি। এটা তো শুধু রুমিন ফারহানা কেন, ওই 7 জন যে গিয়েছিলেন, তাদের বক্তব্য একটাই ছিল যে এই পার্লামেন্ট অবৈধ, এই পার্লামেন্ট অবৈধ, এই পার্লামেন্ট অবৈধ। এইটা জাতিকে প্রমাণ করবার জন্য আমরা রাজপথে এবং বিরোধী দলে দুই জায়গায় আমরা সমানভাবে ভূমিকা পালন করবো, এই জন্যই আমরা পার্লামেন্টে এসেছি। কিন্তু আমরা দেখতে পেলাম যে জাতীয় পার্টি, ওনাদের তো জাতীয় পার্টির অন্যতম চেয়ারম্যান, মানে দীর্ঘদিন যিনি কো চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন, আবার বিরোধী নেত্রী হিসেবে জয় করেছেন, সবচেয়ে দুর্নীতিবাজ নেত্রী হিসাবে বিবেচিত এই জাতির কাছে। যতদিন এই বাংলাদেশ থাকবে ততদিন বাংলাদেশ তাই এই নারীকে হয়তো বা ঘৃণা করবে। তো সেই নেত্রীও তো আবার বললেন যে পার্লামেন্টে দয়া করে আমাদেরকে একটু সুযোগ দেন, আমরা সরকারি দল না বিরোধী দল, এটা একটু আমরা জাতিকে প্রমাণ করি। তো এইগুলার এখন ওনারা অনেক অন্যায় করেছে, অনেক অপরাধ করেছে, কিন্তু তারপরও আমরা
জাতীয়তাবাদী দল, বহু আমাদের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, যিনি বহু দলকে বিশ্বাস করেই তিনি যখন একদলীয় বাকশাল কায়েম করা হয়েছিল, শেখ মুজিব সমস্ত দলকে ব্যান করে দিয়ে একটি মাত্র দল রেখে দিয়েছিল, যার নাম ছিল বাকশাল। তার পরবর্তীতে 1975 সালের একটা ন্যাক্কারজনক ঘটনার মধ্যে দিয়ে শেখ মুজিবুর রহমান এবং তার পরিবার যখন নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার হলেন, তখন সিপাহী জনতার বিপ্লবের মধ্যে দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ক্ষমতা আসীন করা হলো। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এসেই তিনি কিন্তু বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে আনলেন, জাতীয়তাবাদী দলের মতো একটি দল প্রতিষ্ঠা করলেন, সংবাদপত্রের স্বাধীনতা দিলেন, এবং আমরা একটা মানে একটা মধ্যপন্থার একটি রাজনৈতিক দল, যারা ডান বাম, যাদের হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান মানে সব ধরনের লোকজন যাতে এই দলের পতাকা তলে আসতে পারে, তার আমাদের একটাই মাত্র পরিচয়, আমরা সবাই বাংলাদেশি। তো আমরা সেইটাকে মাথায় রেখে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করলেন। কাজে আমাদের চিন্তা চেতনা, আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেই আদর্শে জাতীয়তাবাদী দল গঠন হয়েছিল, সেই রাজনীতির আদর্শ হচ্ছে বহুদলীয় গণতন্ত্র। তা আমরা কিন্তু জাতীয় পার্টি যতই অন্যায় করুক, যতই অপরাধ করুক, কিংবা যে দলই অন্যায় করুক অপরাধ করুক, সেটা আমরা রাজনীতির মানে একটি রাজনৈতিক দল হিসাবে আমরা কিন্তু শাস্তিদার কেউ না। কারণ এই দেশের মালিক হচ্ছে জনগণ। জনগণকে যারা প্রতারিত করে, যারা প্রতারিত করেছে, যেই জনগণের জন্য গণতন্ত্র, সেই গণতন্ত্র হত্যা করেছে, এবং যারা হত্যা করেছে তাদের শাস্তি দিবে জনগণই, কিংবা এই দেশের আইন। তো আমরা আইন হাতে তুলে যেমন নিতে চাই না, ঠিক একইভাবে আমরা রাজনৈতিক দল হিসেবে আর একটি দলকে আমরা ব্যান করতে চাই না। সেই কারণেই বিএনপি সবসময় বহুদলীয় গণতন্ত্রের কথা বলে, সেই জন্য বিএনপি এই একটা, সেটা আপনারা অতীত দিনেও যদি কোনো দলকে ব্যান করতে চেয়েছে, নিষিদ্ধ করতে যখন চেয়েছে, বিএনপি কিন্তু তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। ঠিক একইভাবে এখন যারাই রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে চায়, ব্যান করতে চায়, তার পক্ষে আমরা নাই। আমরা চাই তারা জনগণ দ্বারা প্রত্যাখ্যিত হোক, একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে। সেই নির্বাচনের মধ্যে দিয়ে জনগণ যদি মনে করে জাতীয় পার্টি দীর্ঘ 17 বছর ফ্যাসিস্টদের দোসর হিসাবে তাদেরকে সহায়তা করেছে, তাদের জন্য আমাদের গণতন্ত্র হত্যা হয়েছে, আমাদের দেশের অর্থনীতি পঙ্গু হয়েছে, আমাদের দেশের সমাজ ব্যবস্থা মূল্যবোধ ধ্বংস হয়েছে, তাহলে সেইটার শাস্তি দিবে জনগণ তাদের ব্যালটের মধ্যে দিয়ে। আমরা কেন এই আইন হাতে তুলে নিব? আমরা নিজেরাই আন্দোলন করব অন্য দলকে ব্যান করবার জন্য। এই জন্য এই জায়গায় আমরা কিন্তু কখনো সমর্থন দেই না। সেই কারণে এখন আজকে নতুন নতুন দল, সেটা ধরেন এখন দলগুলোর নাম নাই বলি, তো এখন যে আন্দোলন চলতেছে পিআর নিয়ে, যুগপৎ, অনেকগুলো দল আমরা একত্র থেকে আমরা দীর্ঘ 17 বছর রাজপথে থেকে এই ফ্যাসিস্টদের বিরুদ্ধে মোকাবেলা করেছি। সেই কারণে হঠাৎ করে একটি দলকে আমরা যেমন ইচ্ছা তেমন কথা বলে তাদেরকে হার্ট করি না, করতেও চাই না। আমরা আসলে মূলত না, এখন যে দলগুলো পিআর নিয়ে রাস্তায় আছে, এই ব্যাপারে আপনাদের কি মত? এখন যারা পিআর নিয়ে রাস্তায় আছে, দেখেন আপনারা নিশ্চয়ই ভুলে যান নাই যে ইভিএম এর মাধ্যমে এই ফ্যাসিস্টরা যখন নির্বাচন ম্যানিপুলেট করতে চেয়েছিল, তারা কিন্তু অনেক চেষ্টা করেছিল, দীর্ঘ প্রায় 10 বছরের মতো তারা চেষ্টা করেছিল এই ইভিএম কে জাতিকে খাওয়াতে, জাতির সামনে এটা গ্রহণ করাতে। কিন্তু দেখেন বাংলাদেশের মানুষ কিন্তু সেই ইভিএম 10 বছর চেষ্টা করেও কিন্তু সফল কাম হয় নাই। ইভিএম কিন্তু এই জাতি অ্যাকসেপ্ট করে নাই। যেই কারণে অন্তর্বর্তীকালীন সরকার যখন ক্ষমতায় এলেন, তারা কিন্তু এবং অথবা নির্বাচন কমিশন এই ইভিএম তুলে দিলেন। ঠিক একইভাবে এই যে পিআর এর কথা বললেন, এইটাই যে আজকে একটা জরিপ দেখলাম যে 56%, আমি বলবো 56 না,
70-75 এর উপরে হতে পারে। 90% লোক পিআর কি এটা কিন্তু জানে না। আমি যেমন ধরেন আমি একজন 2008 সালে আমি সরাসরি নির্বাচন করেছি এবং আমি এবারও নির্বাচন করতে চাই। আমি এই যে গতকাল রাতে আমি এসছি আমার এলাকা মাদারীপুর থেকে, আমি একদম গ্রামের প্রত্যন্ত অঞ্চলে যাই, প্রত্যেকটা অঞ্চলের মানুষের সাথে পার্সন টু পার্সন আমি কথা বলি, পার্সন টু পার্সন তাদের মানে হাতে হাত মিলাই, কাঁধে কাঁধ মিলাই। আমি কিন্তু একটা মানুষের মুখেও আজ পর্যন্ত আমি লক্ষ লক্ষ মানুষের সাথে আমি মিশছি, কথা বলছি, করছি, আমি কিন্তু আজ পর্যন্ত একটা মানুষের মুখেও ইভিএম কি, ইভিএম সম্পর্কে মিনিমাম কোনো কিছু তারা জানতে চাচ্ছে না, বুঝতে চাচ্ছে না, ইভিএম নামের শব্দটির সাথে তারা পরিচিত না। এরকম আর নির্বাচনের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনাররা তারা ইতিমধ্যে আপনারা জানেন একটা নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করেছেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টারা বারবার করে বলছেন ফেব্রুয়ারি মানে অর্থাৎ রমজানের আগে ফেব্রুয়ারি প্রথমার্ধে বাংলাদেশে একটি ঐতিহাসিক নির্বাচন হবে, একটি মডেল নির্বাচন হবে। সেটা যদি আমরা ধরে নেই তাহলে নির্বাচনের বাকি আছে 4 থেকে 4.5 মাস। এই 4 থেকে 4.5 মাসে কি করে বাংলাদেশের মানুষ এই পিআর পদ্ধতি অ্যাকসেপ্ট করতে পারে? এইটা একটা হাস্যকর, এইটা নির্বাচন বানচাল করার, এইটা মাফিয়াদের, এইটা ফ্যাসিস্টদেরই প্রেতাত্মা তারা তাদের উপরে ভর করেছে অথবা ফ্যাসিস্টদের দ্বারা তারা পরিচিত হচ্ছে। এর বিরুদ্ধে আমি মনে করি সকল জাতিকে রুখে দাঁড়ানো দরকার। এই নির্বাচন যারা বানচাল করতে চায় তারা এই জাতির শত্রু হবে, এই বাংলাদেশের মানুষের শত্রু হবে। এইটা কখনো এই জাতি আর বহন করতে পারবে না। ইতিমধ্যে আপনারা জানেন বাংলাদেশের অর্থনীতি ভীষণভাবে দুর্বল হয়ে গিয়েছে, বাংলাদেশের আইন শৃঙ্খলার চরম অবনতি ঘটেছে। এরকম একটি অবস্থায় এই যে পিআর নিয়ে যারা মাঠে নেমেছে এবং তাদের মধ্যে অনেকেই কিন্তু ফ্যাসিস্টদের দোষর ছিল। আজকে জাতীয় পার্টি যে কারণে অপরাধী, এই পিআর নিয়ে যারা মাঠে নেমেছে তাদেরও একটা বিরাট অংশ কিন্তু ঠিক একইভাবে অপরাধী। কাজেই জাতীয় পার্টির শাস্তি হলো তাদেরও শাস্তি হতে হবে। সেই কারণে আমরা বলবো এই ধরনের বিষয়গুলা এই জাতি আর বহন করতে পারবে না। যারা মাঠে নেমেছেন তারা আলোচনার টেবিলেও আছেন, একদম আলোচনার টেবিল থেকে তারা উঠে যান নাই। তাদেরকে আমি জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসাবে, একজন সামান্য নেত্রী হিসাবে আমি আহ্বান জানাবো যে আপনারা রাজপথ থেকে উঠে আসেন, এই জাতিকে একটু স্বস্তি দেন। এই জাতি আর নিতে পারছে না। ইতিমধ্যে প্রায় 17 বছরে জাতীয়তাবাদী দলের লক্ষ লক্ষ নেতা কর্মী গুম হয়েছে, খুন হয়েছে এবং 36 জুলাই আগস্টের মধ্যে দিয়ে আমাদের প্রায় 1.5 থেকে 2,000 আমরা বাংলাদেশের ছাত্র জনতাকে হারিয়েছি। 30-40 হাজার জনসাধারণ এখনো তারা অসুস্থ, অন্ধ, পঙ্গুত্ব বরণ করছে। আমরা তাদেরকে আর কষ্ট দিতে চাই না। সেই সমস্ত পরিবারের কল্যাণের জন্য আমরা কাজ করি আর একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মধ্যে দিয়ে বাংলাদেশের গণতন্ত্র ফিরিয়ে আনি। এটাই হচ্ছে আমার বক্তব্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ দর্শক শ্রোতাদেরকে এবং সহ আলোচক হিসেবে যারা এখানে উপস্থিত হয়েছেন। আমি দর্শক শ্রোতাদের কাছে আমি বিনীত মানে ক্ষমা চাচ্ছি যে আপনারা আমাকে করে দিবেন। আসলে টেকনিক্যাল সমস্যার কারণে আমি সরাসরি আপনাদের সামনে উপস্থিত হতে পারলাম না।